সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আমি এখন যে কবিতাটি আপনাদের সাথে আলাপ করব, আপনাদের সাথে যে কবিতার নারী নক্ষত্র তুলে ধরবো, যে বইটি আপনাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিব, সেই বইটির নাম বিশ্বাসী নারীর শরীরের মতো। বিশ্বাসী নারীর শরীরের মতো লিখেছেন ইসলাম রফিক। ইসলাম রফিক ভাই একজন কবি, খাঁটি কবি। সরল ভাষায় তিনি কবিতা রচনা করেন। তার কবিতায় মৃদু দার্শনিকতায় আচ্ছন্ন হয়। তার বর্ষা কবিতা আমি এটা পড়ি। অনেকটা মাদকতা আছে বর্ষার জলে, ফলে আমাদের ভাবনাকে পিছলে ফেলে প্রেম, বিরহ, নস্টালজিয়া। আর কতটুকু মাদকতা থাকলে বর্ষার জলে আমাদের যৌথ স্নান হবে, বিরহীরা ক্লান্ত হবে। এখনো বৃষ্টি হয় ঋতুবতী মাসে, এখনো দেবদাস পরে কাঁদে পাড়ার ছেলেরা, এখনো বর্ষার জলে অপেক্ষায় থাকে বিরহীরা। অর্থাৎ যারা কবিতাকে সুপাঠ্য করতে চান, যারা পাঠকের জন্য কবিতা লিখতে চান, তারা কবিতাকে একটা মাধুর্যতায় নিয়ে আসতে চান, ইসলাম রফিক সেই ধরনের কবি। তিনি পাঠকের কবি, এজন্য কবিতা তিনি পাঠকের মনের কথা কবিতায় ফুটে তোলেন। কোনো দার্শনিকতাকে নয়, বরঞ্চ হৃদয়ের আবেগ, অফুরন্ত প্রেম তার কবিতায় ফুটে ওঠে। ঘুম, তার একটা কবিতা হচ্ছে ঘুম। একটা রাত তারা জেগে থাকে সারা রাত, প্রহর শুনে শুনে রাতকে পাহারা দেয়। ঘুম এক অবারিত স্বপ্নের দেশ, ঘুম এক নিঃশর্ত প্রেমের দেশ। এর চেয়ে দারুণ পংক্তি আর কি হইতে পারে? ঘুম এক অবারিত স্বপ্নের দেশ, ঘুম এক নিঃশর্ত প্রেমের দেশ। আমাদের শাপলা বনে যত ফুল ফোটে, আমাদের ঘুমের ভিতর যত সুখ স্বপ্ন, তুমি ঘুমাও সাথে সমস্ত পৃথিবী। আহ, কি প্রেম! যে প্রেমিকা ঘুমিয়ে গেলে কবির মনে হয় যেন সমস্ত পৃথিবী ঘুমিয়ে যায়। অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা কে না জানে। তবু আমরা সবকিছুতেই অতিরিক্ত চাই। অতিরিক্ত না চাইলে তুমি কেমন মন খারাপ করতে, সে দৃশ্য এখনো চোখে ভাসে। রাত গভীর হলে জ্যোৎস্না ডুবে যায়, চাঁদ ওঠে, জীবনানন্দের তখন ধান কাটা শেষ বটে। তোমার অতিরিক্ত হয়ে এখন আমার সময় কাটে। তাহলে দেখেন, একটা সমাজে কথা যে আমরা সবাই অতিরিক্ত চাই, কিন্তু সেই অতিরিক্ত চাওয়াটাই কবির একটা কাব্যিকতা দিল শেষের লাইনে এসে। এটাকে আমরা তলস্তয়ের কিংবা গি দা মোপাসার ছোট গল্পের মতো, শেষ লাইনে একটা চমৎকারিত্ব থাকে। এই কবিতায় আমরা দেখলাম শেষ লাইনের একটা চমৎকারিত্ব, তোমার অতিরিক্ত হয়েই এখন আমার সময় কাটে। তাহলে দ্বিচারিণী বহুগামিতা আমাদের প্রেমকে যে কবিকে নিরাশায় আচ্ছন্ন করেছে, এই লাইনে সেটা ফুটে উঠেছে। কবি আরেকটি কবিতা হচ্ছে প্রবাস। দূরে থাকি প্রবাসে, অনেক কথা মনে আসে, প্রতিদিন শুনে গুনে গুনে দিন ছোট করি, গণনা দিয়ে শুরু বাড়ি গিয়ে শেষ। বউরা ভীষণ পাজি ভেঙচি কাটে, বৃহস্পতিবারে ওরা সুন্দরী হয়ে ওঠে। বোঝা যাচ্ছে প্রবাস মানে হচ্ছে যে আসলে দেশের বাহিরে না, প্রবাস হচ্ছে তার প্রিয়জন নতুন বউ থেকে বিচ্ছিন্ন হওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে চাকরিজীবীরা চাকরি করার কারণে বউকে গ্রামে ফেলে রাখে, সে শহরে অবস্থান করে, বৃহস্পতিবারে তারা আবার মিলিত হয়। এই তাদের প্রতি বৃহস্পতিবারকেই যেন মনে হয় বাসর, নতুন করে বউকে পাওয়া, সেটাই যেন কবিতায় ব্যঞ্জনা দিয়ে উঠলো। কবি বললেন, বউরা ভীষণ পাজি ভেঙচি কাটে, বৃহস্পতিবারে ওরা সুন্দরী হয়ে ওঠে। গ্রাম, গ্রামকে প্রতিটি কবি লিখছে, আমাদের দেখি ইসলাম রফিক গ্রামকে কিভাবে প্রেজেন্ট করে। ফের খুঁজে ফিরি নক্ষত্র সকাল, বহুপদ ঘুরে ফিরে ফিরতি বিকেলে, পড়শি বিল থেকে তুলে নেই একটি শাপলা কিংবা কিছু বালক সময়। সমবয়সীরা বহু পথ পাড়ি দিয়ে চলে গেছে, গ্রাম গেছে বাজারে, সব বিক্রি শেষ হলে পড়তি বেলায় প্রত্যাশিত স্বাদ নিতে ফিরে এলো গ্রাম, কারণ বর্ণনা করে নগরে। এইখানে কবি একটু মৃদু দার্শনিকতা দিলেন যে গ্রাম কারণ বর্ণনা করে নগরে। নগরটা সৃষ্টি করছে হচ্ছে মানুষ,
কিন্তু সেই নগরের চাহিদা মেটায় আসলেই গ্রাম। বিয়োজন। মাঝরাতে কবিতা থেকে ডাক দিলে ঈশ্বর, ঘনিষ্ঠ হয় নিশুতি রাত। চাঁদ ডুবে গেলে পরে পাশ ফিরে সই ঘুম কাতুরে তোয়ার মা। তারপর কোকিলের ডিমে তা দেয় অন্য এক পাখি। এভাবেই বিশ্বাস মরে যায়, এভাবেই লর্ডসে তৃতীয় টেস্টের আয়োজন চলে। এই কবিতায় কবি একটু আধুনিকতার এনেছেন। আধুনিকতার মধ্যে যে একটা বিয়োজন ভাব আছে এবং ছাড়া ছাড়া ভাব আছে, যে তুমি, আমি কবি কষ্ট করে কবিতা লিখছি, তুমি পাঠক পড়েই বুঝবে তা না। পাঠক একটু চিন্তা করো, চিন্তা ভাবনা করো, আমরা এই কবিতায় সেটা পেলাম। হিমোগ্লোবিন কাঞ্চনজঙ্ঘা। অনেক দিন অনিশ্চিত অবগাহন, বিক্ষত হৃদয়ে মুরগির ডিমের মতো সূর্য প্রসব করে প্রতিনিয়ত রাত। অসাধারণ একটা লাইন, অসাধারণ একটা উপমা। মুরগির ডিমের মতো সূর্য প্রসব করে প্রতিনিয়ত রাত। প্রসব করে না ডরথির থর্তম সম হাসি, একটি শিষ্ণু, একটি গোম। ডরথির ভালোবাসা কোকিলের ডিমের সমান। আমার প্রণয় প্রতিদিতে হৃদয়ে জড়াইতে নয়, ব্যর্থতার কষাঘাতে জর্জরিত আমি, রক্তের হিমোগ্লোবিনে কাঞ্চনজঙ্ঘা নেই বলে। ইলিশ। নক্ষত্রের সাথে সখ্য গড়ে আজকাল পদ্মার ইলিশ। যথাবিহিত মাছ সনামে জন্ম নেওয়া তার নাকি বড় অপরাধ। সভ্যতা গড়তে অবদান কম, এমন অভিযোগ প্রত্যাহত হচ্ছে তারা। পরিবারতন্ত্র নামে তার একটা বড় ছোড়া কবিতা আছে। অর্থনৈতিক কবিতায় তিনি বলছেন, অর্থনৈতিক নিষিদ্ধতা পেয়ে আজকাল তুমিও সংসারী হলে, তবে কি মিশেছিল আমাদের আনত প্রেম। গলা টানা দিয়ে ঘাস খায় আজকাল বিকেলের বালক। কি পরাবাস্তব। বিড়াল বেরিয়ে যায় সারা ঘর, আমি যত উপদ্রব। মহাকাশ থেকে নিয়ে এসে ঘাস, পৃথিবীতে আজ তাই করি বসবাস। বগুড়া যারা আছেন তারা জানেন বগুড়ার প্রাণ সাত মাথা, আর বগুড়ার কবি, বগুড়ার লেখক চক্রের কবি সাত মাথা নিয়ে কবিতা লিখবেন না তাই কি হয়। তার কবিতায় আছে সাত মাথা। নিয়মিত গল্পে আমাদের ভরে ওঠে সাত মাথার উঠোন, নিকুঞ্জের চা স্টল, পড়ুয়ার আড্ডা। আপনা আপনি কিছু স্বাদ বিরতি দিয়ে আসে, আমরা অপেক্ষায় থাকি স্বাদের পরিপূর্ণতার জন্য। অপেক্ষা করতে করতে দিন গড়ে রাত হয়, রাত গড়ে মাস বছর, তবু আমরা অপেক্ষায় থাকি সময় কিভাবে ঘষে ঘষে যায়। তাহলে সময় আস্তে আস্তে ধীরে ধীরে ঘষে যায়, কবির মনে হচ্ছে সময় যেন ঘষে ঘষে যায়। সাত মাথার দুই আমাদের কাছে রাখার প্রত্যয় নিয়ে সাত মাথায় ঝিম বসে থাকে নিকুঞ্জ আর পড়ুয়ার সাইফুল। নিকুঞ্জ চা স্টল এবং পড়ুয়া লাইব্রেরি সাইফুল ভাই, নিকুঞ্জ এবং পড়ুয়ার সাইফুল কবিতায় জীবন্ত হয়েছিলেন। জসিমউদ্দিনের রাখাল, নকশিকাদার মাঠ, আসমানি যেভাবে জীবন্ত হয়ে উঠছে, আমাদের সাত মাথা কাব্যে নায়ক হয়ে আছেন সাইফুল এবং নিকুঞ্জ। আড্ডার সাথে যথারীতি হাজির হন কবি রেজাউল করিম চৌধুরী আর শিবলি মুক্তাদির। আমরা জানি বগুড়ার দুজন স্বনামধন্য কবি, একজন কবি রেজাউল করিম চৌধুরী আর একজন শিবলি মুক্তাদির। তাদের সাথে সহবাস, বসবাস এই সাত মাথায়, সে কথাই কবি বলছেন। আমরা কবিতাকে আলিঙ্গন করি, আমরা কবিতাকে প্রত্যাখ্যান করি, আমরা কবিতা নিয়ে খেলা করি। অর্থাৎ কবি কবিতার আলোচনায় কোনো কোনো কবিকে কবিতাকে গ্রহণ করে, কোনো কবিতাকে বাদ দেয়, কিংবা কোনো কবিতাকে না এরকম 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 এভাবে খেলা করে। সেই কথা কবিতার আড্ডাটা কথাটা এখানে ফুটে উঠছে। ফলত আমাদের যৌথতা তাদের ভাবায়, তারা নিন্দুক বনে যায়, আমাদের হাত রুমালের গন্ধে নাকি গর্ভবতী হয় নারীরা। আহ কি কথা!
আমাদের হাত রুমালের গন্ধে নাকি গর্ভবতী হয় নারীরা। আসলে তো তাই, কবিদের স্পর্শে তো কবিতা সৃষ্টি হচ্ছে। সাত মাথা তিন, অদ্ভুত কিছু গন্ধ ভেসে আছে অকারণেই। গন্ধের উৎস খুঁজতে গিয়ে বলদ গর্ম হলে দেখি শহরের উত্তর প্রান্ত থেকে হেঁটে আসা এক রমণী। মাঝে মাঝে কিছু শুকনো বাতাস অকারণেই গায়ে এসে লাগে। উৎস সন্ধান করতে গিয়ে দেখি তার উৎপত্তি স্থল মালতীনগর। এই আমার হাঁটা পথ, এই আমাদের মালতীনগর, এই আমাদের শিববাটি এবং নারুলি, কিংবা এইসব গন্ধ ঝাড়বিহীন বাতাস, মুঠো করে সময় যাপন, আহ সাত মাথা আর নিকুঞ্জ। আমরা জানি, ইসলাম রফিককে যারা চিনি তারা জানে ইসলাম রফিক সাত মাথায় একদিন না আসলে তার ঘুম হবে না। এজন্য সাত মাথার কবি আমরা তাকে বলতেই পারি, সাত মাথার কবি ইসলাম রফিক। ইসলাম রফিকের অধিকাংশ সময় কেটেছে নারুলিতে। এই নারুলিকে নিয়েও তার কবিতা আছে। পথের সাথে পথের মিলনে এই রাস্তা দ্বিখণ্ডিত হয়, তুমি ভাবো আমি কিছুই বুঝি না। তার মানে ইসলাম রফিকের সবচেয়ে চর্চিত, সবচেয়ে আলোচিত কবিতার পংক্তি হচ্ছে, পথের সাথে পথের মিলনেই রাস্তা দ্বিখণ্ডিত হয়, তুমি ভাবো কিছুই বুঝি না আমি। অর্থাৎ মনে হচ্ছে যে এটা একটা সহজ কথা, কিন্তু না, এর মধ্যে একটা বিরাট দার্শনিকতা আছে, যে মিলনেই আসলে বিরহর রাস্তা তৈরি হয়, মিলনেই বিচ্ছেদের পথ তৈরি করে। কত সময় এমনি এমনি পার হয়ে যায়, কত নদী অকারণে বয়ে যায়, তবু আমরা নদীর গল্প করি, নদীর বিবরণ দিই, সময়ের স্মৃতিচারণ করি। কখন যে একত্রিত হতে হতে পরস্পরের মধ্যে পার্থক্য করেছি, মনে পড়ে ছেলেবেলা, পাঠশালা, বইয়ের বদলে বউ বউ খেলা। অকারণ অহেতুক কতগুলো কবি কবিতাকে জটিল দুর্বোধ্য করে পাঠক থেকে কবিতাকে বিচ্ছিন্ন করে ফেলে, দার্শনিকতার আড়ালে নিজেদের কবিত্ব শক্তি মানে দুর্বল দিকটা ফুটে তোলে। কিন্তু দেখলাম ইসলাম রফি পাঠকের জন্যই কবিতা লেখেন, তার কবিতা পাঠ্য। নারুলি দ্বিতীয় কবিতা আমরা পড়ি। রাত গভীর হলে কোথাও মিষ্টি কণ্ঠে বেজে চলে পুরনো গানের নতুন সুরে, আর গুনে গুনে দিনগুলো আবার মনে পড়ে। রাতে কোনো এক শৈলের ঘামে একাকার তুমি, আশ্বাসে বিশ্বাসে আজও পড়ে আছি আমি। সাহিত্য মানুষের মনের খোরাক। সাহিত্য বিনোদন দেয়, আমাদের মনে আনন্দ দেয়। সাহিত্য আমাদের শিক্ষাও দেয়। কিন্তু সাহিত্যে ছাত্র ব্যতীত অধিকাংশ মানুষই সাহিত্য পাঠ করে আনন্দের জন্য। কিন্তু কবিতা যদি পাঠকের মনে প্রবেশ করতে না পারে, পাঠকের হৃদয়ে আলোড়িত না করতে পারে, তাহলে সেই কবিতা আসলে পাঠক প্রিয়তা পায় না। কিন্তু ইসলাম রফিকের কবিতা পাঠক প্রিয়তা পাচ্ছে, তার প্রতিটি কবিতায় পাঠকের জন্যই লেখা। অহেতুক দার্শনিকতায় তিনি আচ্ছন্ন হননি। হাত আতিপাতি করে খোঁজে উঁচু টিলা, নয়ন নিভৃতে পারে পড়ে থাকে করিতলা, জল টিকরায় মাথা গরম, বিড়ালের পার মতো লাজুক নরম। আয়না সক্ষ গড়ি, গহীন সাগরে ডুব দিয়ে তবে মরি, জল ঢেলে ঢেলে খালি হবে এই বুক, জলাতেই পড়ে থাকে পৃথিবীর সব মুখ। বৈরী বাতাসে বিশ্বাস বিভাজিত হলে, সময়ের ভাঁজ খুলে খুলে ফিরি নক্ষত্র রাত কৈশোর গ্রাম, সাগাটিয়া গ্রাম। কবি সাগাটিয়া গ্রামে জন্মগ্রহণ করছেন। এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছে হচ্ছে মৌমিতা রহমান। কি পবিত্রতায় তুমি থাকো স্বপ্নে বিভোর আমি, কি যন্ত্রণায় দিন কেটে যায় নিত্য দিবস জামি। কবি কবিতা আজও চলমান আছে, বহমান ধারা আছে। কবি সাংগঠনিক ভাবে বাংলা কবিতাকে একটা বিপ্লব আনার চেষ্টা করেছেন। তিনি সাংগঠনিক ভাবে কবিদেরকে, নতুন কবিদেরকে সৃষ্টি করা, তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি অতিবাহিত করেন তার অধিকাংশ সময়। কিন্তু তিনি একজন, তার যে বড় কবিত্ব শক্তি আছে, এই বইটাই তার বড় প্রমাণ। যারা ইসলাম রফিকের কবিত্ব শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তাদের বলবো তার এই বিশ্বাসী নারীর শরীর এর মতো বইটা পাঠ করার জন্য। ধন্যবাদ।